আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলব, আপনারা যারা ১৮তম নিবন্ধনে চূড়ান্ত পর্যায়ে পাশ করেছেন, অর্থাৎ ৪ তারিখে যেই ফলাফল দিয়েছে এর মধ্যে অনেকেই পাশ করেছেন। আবার কেউ ফেলও করেছেন। তবে হতাশ হওয়ার কিছু নেই। আবার ১৯তমতে আপনারা আবেদন করবেন। তখন ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এবার তুলনামূলক এনটিআরসিতে ১৮তম নিবন্ধনে একটু বেশিই ফেল করিয়েছে। নিবন্ধনের ইতিহাসে হয়তোবা এটাই সর্বোচ্চ। এর আগে এত পরিমাণ ফেল কখনো করানো হয়নি। তবে হতাশ হওয়ার কিছু নেই। ১৯তমতে আপনারা আবার আবেদন করবেন, তখন ইনশাআল্লাহ হয়ে যাবে। কারণ আপনারা যেহেতু ভাইভা পর্যন্ত চলে আসছেন, তার মানে আপনাদের ওই পরিমাণ মেধা শক্তি বা ওই পরিমাণ যোগ্যতা আপনাদের অবশ্যই আছে। তো চলুন আজকে কথা বলবো, আপনারা যারা ১৮তম নিবন্ধনের চূড়ান্ত পর্যায়ে পাশ করেছেন, তাদের এই মুহূর্তে করণীয় কি? বা তাদের আগামীতে কি প্রসিডিউর মেইনটেইন করতে হবে বা কি কাজ করতে হবে বা কি পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে, সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব এই ভিডিওতে। সবসময় চূড়ান্ত রেজাল্টের পরপরই মেধা তালিকা প্রকাশ করা হয় ৩-৪ দিন বা ৫ দিনের মধ্যেই, ৫ কর্মদিবসের মধ্যেই। কিন্তু এবার যেহেতু ঈদের ছুটি পড়ে গেছে, সেই হিসাবে হয়তোবা মেধা তালিকাটা এখনো প্রকাশ করা হয়নি। তবে অতি শীঘ্রই মেধা তালিকা প্রকাশ করা হবে। তারপর ১৬ই জুন হয়তো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যার আবেদন শুরু হবে আপনার ২২ জুন থেকে এবং চলবে ১০ জুলাই পর্যন্ত। তো মেধা তালিকাটা হবে সমন্বিত। আপনারা যারা জানেন যে এই নিবন্ধনের ইতিহাসে ১৭, ১৮, ১৬ যারাই আছে এর আগে সবাই মিলে যেই সমন্বিত আ মেধা তালিকা সেটাই প্রকাশ করা হবে। অর্থাৎ আপনি সবার মধ্যে কততম আছেন, এইভাবেই মেধা তালিকাটা প্রকাশ করা হয় নিবন্ধনে। তো আপনার মেধা তালিকা যদি এগিয়ে থাকে তাহলে আপনি ভালো প্রতিষ্ঠানে চয়েস দিবেন। আর আপনার মেধা তালিকা যদি দেখেন একটু পিছনের দিকে, তাহলে আমি মনে করি যে আপনার যে ওইসব প্রতিষ্ঠানগুলো একটু এড়িয়ে যাওয়াই বেটার। কারণ তাহলে হয়তোবা যে ৪০টি প্রতিষ্ঠান চয়েস দিবেন ওই প্রতিষ্ঠানের মধ্যেই আপনার চাকরি হয়ে যাবে। দেখুন, আপনার আবেদনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। আপনার মেরিট লিস্ট অনুযায়ী যদি আপনি আবেদন করেন ওইসব প্রতিষ্ঠানে, তাহলে আপনার চাকরির সম্ভাবনাটা বেড়ে যায়। আর আপনি যদি আপনার না মেরিট লিস্ট থাকে পিছনের দিকে, কিন্তু আপনি ভালো প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে যেই প্রতিষ্ঠানগুলো আছে, প্রপার জেলা পর্যায়ে যেই প্রতিষ্ঠানগুলো আছে, কিন্তু আপনার নাম্বার খুবই কম, তাহলে কিন্তু আপনি ওই প্রতিষ্ঠানগুলো পাবেন না। তাহলে আপনার পছন্দ মতো কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি পাবেন না। অর্থাৎ আপনার নাম্বার অনুযায়ী আপনি চয়েস লিস্ট সাজান। আর নাম্বার অনুযায়ী যদি সাজান, তাহলে আপনার পছন্দের ওই তালিকার মধ্যেই আপনি প্রতিষ্ঠান পেয়ে যাবেন। এরপরে এবার দেওয়া হবে আপনার সার্টিফিকেট। অন্যান্য নিবন্ধনে আপনার সার্টিফিকেটের মূল কপি পাঠানো হতো জেলা শিক্ষা অফিসে। কিন্তু এবার আর তা করা হচ্ছে না। যেহেতু প্রার্থী বেশি, অনেক প্রার্থী পরীক্ষায় পাশ করেছে, সেহেতু এবার সার্টিফিকেট প্রদান করবে এনটিআরসি, এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। সার্টিফিকেট কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা এনটিআরসি হয়তোবা যেই নোটিশ বোর্ড আছে সেখানে বলে দিবে, অথবা আপনার মোবাইলের মেসেজে আপনাকে লিংক দিয়ে দিবে, যেখানে গিয়ে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। অথবা যদি এরকম কোনো বিজ্ঞপ্তি আসে, তখন আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে কিভাবে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করবেন। সার্টিফিকেটের পর হচ্ছে আপনার গণবিজ্ঞপ্তি। গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আপনি। প্রায় ৪০টি প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন আপনার পোস্ট অনুযায়ী। ধরুন আপনার ৪০টির পর আপনার বাংলাদেশের যেকোনো জায়গায় যদি আপনার চাকরি করার ইচ্ছা থাকে, তাহলে ওইখানে একটা টিক মার্ক থাকবে। তাতে আপনি যদি টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে ৪০টিরও উপরে, অর্থাৎ যেখানেই পোস্ট খালি থাকবে সেখানেই আপনি চাকরি পাবেন আপনার নাম্বার অনুযায়ী। তারপর হচ্ছে আবেদনের ক্ষেত্রে আপনারা ওই যেই গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে অনেক কিছু লক্ষ্য করার বিষয় আছে, যেটা হচ্ছে আপনার ডকুমেন্টে কোনো ভুল আছে কিনা, এই ভুলগুলো আপনারা আগেই সংশোধন করে নিতে পারেন। এবং কি খুব ধীরে সুস্থে আপনারা আবেদনটা করবেন। যেখানে আবেদন ফি দেখলাম যে ১,০০০ টাকা করে ধরা হয়েছে। কলেজ পর্যায়েও ১,০০০ টাকা এবং কি স্কুল পর্যায়েও ১,০০০ টাকা। তারপরে আপনার আবেদন অনুযায়ী আপনার নাম্বার অনুযায়ী প্রাথমিক সুপারিশ করবে এনটিআরসিএ। এর ১ থেকে ১.৫ মাস পর হয়তোবা চূড়ান্ত সুপারিশ করা হবে। তারপর যোগদানের ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান যেই জেলা শিক্ষা অফিস বা উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে আপনার যোগদান সম্পন্ন হবে। এরপর আপনি এমপিওর জন্য আবেদন করতে পারবেন। এনটিআরসিতে অটো এমপিও হয় না, যার জন্য এমপিওর জন্য আবার আবেদন করতে হয়। এমপিওর জন্য আবেদনের ক্ষেত্রে প্রায় ৩০ রকমের কাগজপত্র লাগে। ওইখানে কি কাগজপত্র লাগবে এই সম্বন্ধে আমার চ্যানেলে একটা ভিডিও আরো অনেক আগেই দেওয়া আছে। ওই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন, বা ওই ফর্মটা কোথায় পাবেন যে কি কাগজপত্র লাগবে। ওই কাগজপত্র যেই কাগজপত্রগুলো লাগবে ওই কাগজপত্রগুলোর নাম ওই ভিডিওতে দেয়া আছে, এবং কি কোথায় পাবেন একটা ফর্ম আকারেই দেয়া আছে। ওই ফর্মটাই ওই ভিডিওতে দেয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন।
দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি যে আপনার যদি ডকুমেন্টে কোনো ভুল থাকে, আপনি এপ্লাই করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকেন, ওই ভুলটা এই মুহূর্তে আপনি সংশোধন করেন এনটিআরসিতে আবেদন করে, অথবা আপনার যদি এই যে মা-বাবার আইডি কার্ড বা আপনার আইডি কার্ডে যদি কোনো সমস্যা থাকে, সেগুলো কিন্তু এখন থেকেই সংশোধন করে নেন। কেননা তাও পরবর্তীতে এমপিওর জন্য যখন আবেদন করতে যাবেন, তখন কিন্তু আপনি এটা নিয়ে খুবই মানে সমস্যা ফেস করবেন। যেটা আগে থেকে আমি মনে করি সংশোধন করে রাখা উত্তম। আজকে এই পর্যন্তই ছিল। আপনারা যারা এনটিআরসি এর সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি উপকৃত হবেন। আর আপনারা যারা ১৯তম নিবন্ধনে পরীক্ষা দিবেন ভাবতে চান, তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা ১৯তমদের ক্ষেত্রে একটি বিশেষ আয়োজন করতে যাচ্ছি আমরা, যেটা হচ্ছে যে কিভাবে সহজেই ১৯তম নিবন্ধন আপনারা পাস করে যাবেন প্রিলি। তারপর লিখিত হচ্ছে আপনার উপরে সম্পূর্ণ। কিন্তু প্রিলিটা হচ্ছে কি, নিবন্ধনে যেহেতু 40% মার্ক পেলেই আপনি পাস করে যান, তাহলে এখানে কিছু টেকনিক ফলো করলে খুব ইজিতেই নিবন্ধন পরীক্ষায় পাস করা যায়। নিবন্ধনের মতো বাংলাদেশে আর কোনো পরীক্ষা এত ইজি হয় না আমি মনে করি, যেটাতে পাস করা যায় একটু চেষ্টা করলেই। তো যারা ১৯তম নিবন্ধন দিবেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং কি এনটিআরসি এর সকল তথ্য এই চ্যানেলে আপলোড করা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।